2024-এর পট পরিবর্তনের পর এস আলম পালিয়েছেন, তার শেয়ার জব্দ হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে দীর্ঘ 8 বছর ধরে একটি প্রতিষ্ঠানকে খুবলে খাওয়া হলো, তার ক্ষতিপূরণ কে দেবে? যারা ডিজিএফআইতে বসে এই দখলের নীল নকশা করেছিলেন, যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে এই লুটপাটের ফাইলে সই করেছিলেন, তারা কি বিচারের আওতায় আসবেন? বাংলাদেশের আর্থিক খাতের ইতিহাসে গত 1 দশকে যা ঘটেছে তাকে অনিয়ম বলা যায়, দুর্নীতি বলা যায়, কিন্তু তাও হয়তো কম হয়ে যাবে। এটাকে বরং বলা যায় সুপরিকল্পিত লুণ্ঠন, যা পরিচালিত হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সম্মতিতে। আর এই লুণ্ঠনের সবচেয়ে বড় শিকার হয়তো ইসলামী ব্যাংক বাংলাদেশ। প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদনে ব্যাংকটি দখলের যে চিত্র ফুটে উঠেছে তা পড়লে যে কেউ অবাক হবেন, কিভাবে একটা ব্যাংক রাষ্ট্রের পাহারায় এরকম ভয়াবহ ডাকাতি করে দখলে নেওয়া হলো। এই সব কিছু শুরু 2017 সালের 5 জানুয়ারি। প্রথম আলোর প্রতিবেদন এই আপনারা কারা থেকে আমরা জানতে পারি, সেদিন ঢাকার রেডিসন হোটেলে এক কক্ষে প্রথা ভেঙে বসানো হলো ব্যাংকের পর্ষদ সভা। কিন্তু সেই সভার আগে যা ঘটেছিল তা অনেকটাই অপহরণের মতো। তৎকালীন চেয়ারম্যান মুস্তফা আনোয়ার এবং এমডি আব্দুল মান্নানকে তাদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় ডিজিএফআই এর প্রধান কার্যালয়ে। সেখানে গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের সামনে রাখা হয় আগে থেকে লিখে রাখা পদত্যাগপত্র। আব্দুল মান্নান পরে স্বীকার করেছেন তাকে জোর করে সই করাতে বাধ্য করা হয়েছিল। রাষ্ট্র যখন তার গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে একটি ব্যাংকের এমডিকে পদত্যাগে বাধ্য করে, তখন বোঝা যায় রাষ্ট্রে আইনের শাসন কতটা দুর্বল হয়ে পড়েছে। রেডিসনের সেই সভায় হুট করে ঢুকে পড়লেন এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ এবং তৎকালীন ডিজিএফআই প্রধান। সভায় আরাস্ত খানকে চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। কোনো নিয়ম নীতি নেই, শেয়ার বাজারের কোনো তোয়াক্কা নেই, স্রেফ গায়ের জোরে দেশের সবচেয়ে বড় ব্যাংকটার নিয়ন্ত্রণ নিয়ে নিল একটা নির্দিষ্ট গোষ্ঠী। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট একে বলেছিল সরকারি তৎপরতায় ব্যাংক দখল। একটি ব্যাংক দখলের পর লুটেরাদের প্রথম কাজ হয় তার ভেতরের পেশাদারিত্ব ধ্বংস করা। এস আলম ঠিক সেই জায়গাটিই করেছে। তারা ব্যাংকটিকে একটি আধুনিক আর্থিক প্রতিষ্ঠান থেকে তাদের পারিবারিক জমিদারি বানিয়ে ফেলল। প্রথম আলোর ইসলামী ব্যাংকে শান্তিপূর্ণ বদল ও পরবর্তী নিয়োগ শিরোনামের প্রতিবেদনে দেখা যায়, দখল নেয়ার পরপরই শুরু হলো গণহারে ছাঁটাই আর নিজেদের লোক ঢোকানো। আমরা জানি যে কোনো ব্যাংকের বড় পদে বসতে হলে কয়েক বছরের একটা অভিজ্ঞতা লাগে, কিন্তু ইসলামী ব্যাংকে নিয়ম হয়ে দাঁড়ালো, বাড়ি যদি হয় চট্টগ্রামের পটিয়ায় আর আপনি যদি এস আলমের ঘনিষ্ঠ হন, তবে যোগ্যতার আর দরকার নেই। তদন্তে দেখা যায় এস আলমের আমলে নিয়োগ পাওয়া 10,000 কর্মীর মধ্যে বড় অংশই চট্টগ্রামের আর 45% সরাসরি পটিয়ার। অনেক ক্ষেত্রে কোনো পরীক্ষা ছাড়াই এদের নিয়োগ দেওয়া হয়েছে। এই যে নিজের এলাকার লোক দিয়ে ব্যাংক ভরে ফেলা, এর উদ্দেশ্য আসলে স্বচ্ছতা নষ্ট করা। এস আলমের হয়ে অর্থ পাচার ও বেনামি ঋণ তদারকি করার জন্য তৈরি করা হয়েছিল এক অনুগত বাহিনী। হাবিবুর রহমানের মতো কর্মকর্তারা, যারা $2 বিলিয়ন ম্যান নামে পরিচিতি পেয়েছিলেন, তারা ব্যাংকিং করার বদলে মূলত এস আলমের টাকা পাচারের পথ পরিষ্কার করেছেন। প্রথম আলোর তথ্য অনুযায়ী এস আলম গ্রুপ এই ব্যাংকটিকে একটি নামে বেনামে প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি সরিয়ে নিয়েছে। এই বিশাল অঙ্কের টাকা আসলে কার ছিল? এই টাকা ছিল এই দেশের লাখ লাখ সাধারণ আমানতকারীর, যারা তাদের শেষ সম্বলটুকু এই ব্যাংকে জমা রেখেছিল। লুটপাটের এই উৎসব যখন তুঙ্গে, তখন 2023 সালে দেখা গেল আরেকটা নির্লজ্জ রূপ। সাইফুল আলম তার 30 বছরের কম বয়সী ছেলে আহসানুল আলমকে ব্যাংকের চেয়ারম্যানের চেয়ারে বসালেন। প্রথম আলোর আরেকটি প্রতিবেদন এই ঘটনার এক করুণ দৃশ্য তুলে ধরেছে। 2023 সালের 4 জুলাই মতিঝিলের প্রধান কার্যালয়ে যখন সাইফুল আলম তার ছেলেকে নিয়ে ঢুকলেন, তখন পুরো ব্যাংকের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল কেউ যেন ছবি না তোলে। এটা যেন কোনো দাপ্তরিক কাজ নয়, বরং বলা যায় কোনো এক অন্ধকার জগতের সম্রাট তার উত্তরসূরিকে রাজসিংহাসনে বসাতে এসেছেন। প্রথম আলোর প্রতিবেদনে উঠে এসেছে, সেদিন ব্যাংকের এমডি থেকে শুরু করে বড় বড় কর্মকর্তারা এই রাজপুত্রের সামনে নতজানু হয়ে তাকে
ফুল দিয়ে বরণ করেছিলেন। একজন সাধারণ কর্মচারী কৌতূহলবশত ছবি তোলায় তাকে মুহূর্তের মধ্যে শাস্তিমূলক বদলি করা হয়। এই যে ভয়ের সংস্কৃতি, এটাই ছিল এস আলমের ব্যাংকিং মডেল, যেখানে প্রশ্ন করার কেউ নেই, বাধা দেওয়ার কেউ নেই। আর এই পুরো সময়টা বাংলাদেশ ব্যাংক নামের নিয়ন্ত্রক সংস্থাটি ছিল নির্বিকার দর্শক। তৎকালীন গভর্নর ফজলে কবিরের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে তাতে পরিষ্কার বোঝা যায় যে নিয়ন্ত্রক সংস্থা নিজেই লুটেরাদের সহযোগী হয়ে কাজ করেছে। অনেকেই ভাবতে পারেন বড় বড় ব্যবসায়ীরা ব্যাংক লুট করলে আমাদের আসলে কি আসে যায়। তাদের মনে রাখা দরকার, এই লুটপাটের সরাসরি প্রভাব পড়ে আপনার আমার প্রতিদিনের বাজারের ওপর। যখন 1 লাখ কোটি টাকা একটি ব্যাংক থেকে উধাও হয়ে যায়, তখন দেশে ডলারের সংকট তৈরি হয়, রিজার্ভে টান পড়ে, আর এর ফলেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হয়। ইসলামী ব্যাংক দখলের ফলে কেবল একটি প্রতিষ্ঠান যে ধ্বংস হয়েছে শুধু তো তা নয়, পুরো দেশের অর্থনীতির মেরুদণ্ড এতে ভেঙে দেওয়া হয়েছে। 2016 সালে যে ব্যাংকের খেলাপি ঋণ ছিল মাত্র 4% মতো, 2026 সালে এই সময়ে তা দাঁড়িয়েছে প্রায় 50%। অর্থাৎ ব্যাংকের অর্ধেক টাকাই এখন আদায় করা সম্ভব নয়। মুনাফা কমে গেছে কয়েক গুণ। বিদেশি বিনিয়োগকারীরা যারা একদিন এই ব্যাংকটিকে বিশ্বস্ত মনে করতেন, তারা একে একে শেয়ার বিক্রি করে পালিয়েছেন। আর 2024-এর পট পরিবর্তনের পর এস আলম পালিয়েছেন, তার শেয়ার জব্দ হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে দীর্ঘ 8 বছর ধরে একটি প্রতিষ্ঠানকে খুবলে খাওয়া হলো, তার ক্ষতিপূরণ কে দেবে? যারা ডিজিএফআইতে বসে এই দখলের নীল নকশা করেছিলেন, যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে এই লুটপাটের ফাইলে সই করেছিলেন, তারা কি বিচারের আওতায় আসবেন? প্রথম আলোর এই 3টি প্রতিবেদন কেবল দুর্নীতির খবর নয়, এগুলো আমাদের রাষ্ট্রীয় পচনের দড়ি। ইসলামী ব্যাংক দখল প্রমাণ করে যে যখন রাজনৈতিক ক্ষমতা, গোয়েন্দা সংস্থা আর লুটেরা পুঁজি এক হয়ে যায়, তখন সাধারণ মানুষের সম্পদ নিরাপদ থাকে না। এই লুটপাটের কারণে শুধু যে এস আলমের বিচার করলেই হয়ে যাবে তা তো নয়। যে ব্যবস্থায় এমন ডাকাতি সম্ভব হয়েছিল, সেই ব্যবস্থার আমূল সংস্কারও প্রয়োজন। ব্যাংক লুণ্ঠন বন্ধ না হলে কোনো দিনও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে না। আজ ইসলামী ব্যাংকের এই দশা, কাল যে অন্য ব্যাংকের এমন দশা হবে না, তা কি আপনি আমি বলতে পারি? যদি আমরা এই লুটেরা তন্ত্রকে উপড়ে ফেলতে না পারি, তাহলে কি আদৌ এই উত্তরটা মিলবে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।